সারাদিন, হ্যাঁ রামি স্যার মানে সারাদিন ধরেন নিজেকে ধরে রাখছি। আর রাতের বেলা যখন ওর মৃতদেহটার ছবিটা দেখছি এবং দেখছি যে মেয়েটা তাকায় আছে, তখন না আসলে মানে মনে হয়েছে যে আল্লাহ, নেওয়া যায় না। মানে আল্লাহ, এটা কি দেখতেছি, এটা কোথায় দেখতেছি, আমার দেশে দেখতেছি। এই যে আজকে আইনমন্ত্রী, আমি আমার লাইভে বলছি, আইনমন্ত্রী যে বলছে যে আসিয়ার ব্যাপারটা আমরা খুব সুন্দরভাবে ডিল করছি, 1 মাসের মধ্যে বিচার করছি। তো বিচার করলে ঝুলে নাই কেন? ধর্ষক ফাঁসিতে ঝুলে নাই কেন? আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই। এখন আপনারা যদি ধর্ষণের মামলাগুলাকে দ্রুত ট্রাইব্যুনালের আন্ডারে এনে এটাকে বিচার সম্পন্ন না করেন, আমরা আইন হাতে তুলে নেব। বাংলা কথা ভাই। ধন্যবাদ তানভীর ভাই, আপনি এত মানে এত অ্যাডজেক্টিভ আমাকে দিচ্ছেন। আমাকে তো সবাই জানে হিসেবে পাগল হিসেবে, আমাকে জানে হিসেবে পাগল হিসেবে, বুঝছেন না? পাগল তো খুব সরল বাক্য, এবং পাগল খুব সহজে কাঁদে, সহজে প্রতিক্রিয়া দেখায়, সহজে প্রতিবাদ করতে জানে। পাগলদের সংখ্যা কম আমাদের দেশে। সো এখন আমরা খুব আসলে ব্যথাতুর একটা টাইমে আছি, মানে অস্বস্তিকর টাইম, তাই না? মানে হ্যাঁ, মানে জাতি হিসেবে আমার মনে হয় যে মানে আমরা যে আসলে এমন একটা অন্ধকার সময় পার করতেছি যে যেখানে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে নানা কারণে। হামের মহামারীতে মারা যাচ্ছে, ধর্ষিত হয়ে মারা যাচ্ছে, বলৎকার হয়ে মারা যাচ্ছে, ওরা আত্মহত্যা করতেছে, ওদেরকে মেরে ফেলা হইতেছে। মানে জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি, এই 55 বছর পর এত উন্নয়ন, এত এই জিডিপি বাড়ছে, মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, কত কিছু যে আমরা ছিঁড়ে ফেলছি। ছিঁড়তে আমরা এমন এক জায়গায় এসে দাঁড়াইছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে আর বাঁচাতে পারতেছি না। মানে আমাদের অধপতনটা এমন এক জায়গায় যে ঠেকছে যে আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি প্রেশাস, আমাদের বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমাদের সবচেয়ে আদরের যে জিনিসটা, সবচেয়ে ভালোবাসার যে জিনিসটা, সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারতেছি না। তো এগুলো মনে হয় আমাদের জাতি হিসেবে পাপের প্রায়শ্চিত্ত করতেছি আর কি। আমার কাছে এটাই মনে হয়। না তো এরকম তো হওয়ার কথা ছিল না। এরকম কি হওয়ার কথা ছিল বলেন? বাচ্চাগুলো মারা যাচ্ছে চারিদিকে, আমরা কিছু করতে পারতেছি না। অসহায়ের মতো ইয়ে করে দাঁড়ায় আছি যে আচ্ছা কি করব, ফেসবুকে লিখতেছি, চিল্লাইতেছি, এটা এদিক দৌড়াইতেছি, ওদিক দৌড়াইতেছি, পারতেছি না। মানে একটা দেশ যেটা বিশ্বের কাছে টিকা দান মানে টিকা দেয়াতে একটা রোল মডেলের মতো ছিল, সেই দেশটাতে টিকার অভাবে বাচ্চারা মারা যেতেছে। এ ওকে ব্লেম করতেছে, ও ওকে ব্লেম করতেছে, এ ওকে কাদা ছুটতেছে, ও দিক থেকে কাদা ছুটতেছে। বাট দিন শেষে আপনি যদি গবেষণা করে দেখেন, দেখবেন সবারই কম বেশি দোষ আছে। আচ্ছা, একটা আর তথ্য পেলাম যে ইউনিসেফ তাদের প্রেস মিটে নাকি মিথ্যা তথ্য দিয়েছে। এটা কয়েকটা এখন সোর্স। এখন এখন এটা তো ইউনিসেফ তাদের প্রেস মিটে মিথ্যা তথ্য, ইউনিসেফের মতো অর্গানাইজেশন কি মিথ্যা তথ্য দেওয়ার কথা? ইউনিসেফের একজন রিপ্রেজেন্টেটিভ যখন নিজের মুখে বলতেছে যে আমি তাদের সাথে কম করে হলেও 10 বার বসছি, আমরা 5-6 বার তাদেরকে চিঠি দিছি, লাস্ট চিঠিটা আমরা যখন দিয়েছি, আমরা চাইছি এই চিঠিটা যাতে নতুন সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী হবে তার ডেস্কে থাকে। এখন ইউনিসেফ যখন এটা বলতেছে, ওইটার রিপ্লাইয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা না, মানে স্বাস্থ্য বিষয়ক ওনারও মনে হয় একজন মানে ইয়ে ছিলেন, মানে পার্সোনাল উপদেষ্টা ছিলেন, সে একটা চিঠি দিছে। ওয়ারেস ওনারা যদি দোষী না হয় তো নূরজাহান বেগম কেন ইয়ে করে না, প্রেস কনফারেন্স করে না? না, উল্টো সাংবাদিকরা গেলে তো দূর দূর করে তাড়িয়ে হ্যাঁ, দিয়েছে। তো দূর মানে দূর না, আমার কথা হচ্ছে তাকে কেন তাকে কেন অ্যারেস্ট করা হয় না, তাকে কেন আইনের আওতায় আনা হয় না? আর সে যদি তার মানে দূর দূর করে তাড়া দিচ্ছে, সে দূর দূর করে কয়দিন পালায় থাকবে? সে বাসার থেকে বেরোবে না, সে বাজার করতে যাবে না, সে তার বাসার থেকে তাকে বের হইতে হবে না? যাচ্ছে এতগুলা বাচ্চা, বোরকা এই টোরকা পরে মহামারী তো, যাচ্ছে। হ্যাঁ এই মহামারী তো এখনো শেষ হয় নাই, আল্লাহ মাফ করুক, এই মহামারীতে তো আমাদের আরো বাচ্চা মারা যাবে। আমরা এগুলো কি সব মেনে নিব? ডাক্তার মোহাম্মদ ইউনুসের উনি খুব উপদেষ্টা ছিলেন, এই কারণে মেনে নিব? মানে এটা কি ডাক্তার মোহাম্মদ ইউনুস মনে করে, না নূরজাহান বেগম মনে করে, না কে মনে করে এটা? যে এটার জবাব তারা যদি না দেয়, তারা কি সেফ? তারা কি বাঁচতে পারবে? পালাই যেতে পারবে। সরকার যদি ওই যে পালাইতে দিচ্ছে না অনেকগুলারে, আওয়ামী লীগের সেফ কি একদম, বলবো, সেফ হ্যাঁ এক্সিট সেফ না? এক্সিট, সেফ এক্সিট দিলে পালাইতে পারবে, এছাড়া পালাইতে পারবে? আর কেউ না হোক, আমি যদি রাস্তায় পাই, আমি তো খাবলা দিয়ে ধরবো, যে জবাব দে, বল কি করছিলি, কেন এটা হইলো? যদিও এটা ঠিক, আপনি যদি মানে রিসার্চ করেন, এই ঘটনাটার সূত্রপাত কিন্তু হচ্ছে 19 সাল থেকে। 19 সাল থেকেই আমাদের যে টিকার রেট,
এটা স্লোলি কমা শুরু করে। এটা মনে হয় 89% ছিল। 19 সাল থেকে এটা কমতে কমতে 23-এ এসে 81% হয়েছে। ওখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এরা সরকারে আসছে, আসার পর ওদের কাছে মনে হয়েছে যে না, আমরা ইউনিসেফের কাছ থেকে আমরা এটা কিনবো না, ইউনিসেফকে 7-8% কমিশন দিতে হয়, এত টাকার টিকা আমরা দিব না, আমরা ওপেন টেন্ডারে যাবো। আর নূরজাহান বেগমের লগে তো এটা তো আপনি জানেনই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতগুলো চেলা চামুন্ডা ছিল যেগুলা কমিশন বাণিজ্য করছে। আর প্লাস এই মহিলা, সে তো স্বাস্থ্য খাতেরই লোক না, সে চালাইছে হচ্ছে গ্রামীণ ব্যাংকে কাজ করছে, সে চালাইছে যে ক্ষুদ্র ঋণের ব্যবসা করছে, সুদ মানে ঋণের ব্যবসা করে তাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাত চালাইতে। তো রং পলিসি নিছে। সেখানে তারা যখন টিকা ওপেন টেন্ডারের মাধ্যমে কিনতে গেছে, ওখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এর মধ্যে তো ধরেন আন্দোলন সংগ্রাম চলছে, যারা টিকা দেয় তারা আন্দোলনে গেছে, ওইখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। গ্যাপ ক্রিয়েট করতে করতেই এমন একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে যেখানে আমাদের 1 থেকে 1.5 কোটি বাচ্চা দেখা গেছে যে টিকা দিতে পারেনি। আমি এক্সাক্ট নাম্বারটা জানি না কত বাচ্চা টিকা দিতে পারেনি, এবং এটার ইয়েটাই আমরা দেখতেছি। এখন এটার সাথে অনেকে জড়িত, বাট সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে এই মহিলার। তাকে স্বাস্থ্য খাতের দায়িত্ব নিতে বলছে কে? আমাকে যদি আপনি এখন বলেন যে আমি যে বাইতুল মুকাররমে যে ইমামতি করতাম, বাইতুল মুকাররমে যে ইমামতি করব, এটা কি আমার সাজে না সেই যোগ্যতা আমার আছে? তো এই মহিলা কেন এই দায়িত্ব নিল? আর তাকে যে দায়িত্ব দিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন দিল? একটা এত বিজ্ঞ একটা লোক, সে জানে না যে আমি আসলে স্বাস্থ্য খাত এটা সবচেয়ে সেন্সিটিভ খাত, এখানে আমি এমন লোককে দিতে হবে সে আসলে যে এই খাতটাকে মানে মানে ভালো না করতে পারুক, খারাপ যাতে না করে, তো এটা দায়িত্ব তাকে নিতে হবে। তো তাকে এটা পুরো এগুলো অ্যাড্রেস করার জন্য তো দুই পক্ষ হয়ে গেছে, কেউ অ্যাড্রেস করছে কেউ অ্যাড্রেস করছে না, এটা কেউ কেউ বলছে। আবার কারিনার মৃত্যুতে কেউ হাহারিয়া করার সময় অনেকে বলছে যে ভাই আপনারা তো হামের এইসব বিষয়গুলো নেই। এই যে আমার একটা ম্যানিপুলেশন, এই সোসাইটি আর ঠিক হবে না নাকি? না, তানির ভাই দেখেন আসলে হয়েছে কি, মানে কালকে যখন এই লামিসা মেয়েটার মানে রামিসা, হ্যাঁ। সারাদিন, হ্যাঁ রামিসার মানে সারাদিন ধরেন নিজেকে ধরে রাখছি, আর রাতের বেলা যখন ওর মৃতদেহটার ছবিটা দেখছি এবং দেখছি যে মেয়েটা তাকায় আছে, তখন না আসলে মানে মনে হয়েছে যে আল্লাহ, নেওয়া যায় না। মানে আল্লাহ, এটা কি দেখতেছি, এটা কোথায় দেখতেছি, আমার দেশে দেখতেছি। তো আহ, ওই যে আজকে এই ইন্টারভিউতে আসার আগে দেখলাম যে প্রধানমন্ত্রী তাদের বাড়িতে গেছে, ভেরি গুড জেস্টার। এই লোকটা ক্ষমতা নেওয়ার পর থেকে দেখতেছি যে চেষ্টা করতেছে তার জায়গা থেকে। আমি কোনো আলোচনায় যেতে চাই না। ইভেন ইভেন আহ, আইনমন্ত্রীর স্টেটমেন্টটা ভালো লাগছে যে উইথড্র করা যাবে না কখনো আর হ্যাঁ, ধর্ষণ। উইথড্র করা যাবে না। ওইটাতে পরে আসতেছি। আজকে ওখানে সবাই ছিল, আইনমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ক্রীড়ামন্ত্রী ছিল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে উনি তো এই বলেন ভালো কথাতেই বলেন, উনি আসলে কি বলেন তো উনি জানেন। উনি তো আবার মানে এত বেশি বিশেষজ্ঞ, এত বেশি তার জ্ঞানের ভান্ডার যে উনি আসলে তো কোথায় থেকে কোথায় চলে যায়। তাদের বাড়িতে গেল, বাবাটা তাকে একটা ভিডিও দেখাইতে গেছিল। স্বাভাবিক, যখন কনসুল তাকে ইয়ে করে সান্ত্বনা দিতেছে যে আমি আপনাকে একটা ভিডিও শুধু দেখাতে চাই বলে, বাবাটা তাকে প্রধানমন্ত্রীকে জড়ায় ধরে কান্না শুরু করছে। ভিডিওটা প্রধানমন্ত্রীও দেখে নাই, মানে স্বাভাবিক, নিশ্চয়ই কোনো সেন্সিটিভ ভিডিও ছিল। তো তার বড় মেয়ের দায়িত্ব নিছে সরকার, বলে আসছে, প্রধানমন্ত্রী বলে আসছে যে তাদের বিচারটা দ্রুত করা হবে। এখন দেখেন, আমরা তো এই ধরনের চিত্র অন্যভাবে আগে অনেক দেখি নাই। আমরা দেখি নাই গণভবনে গুম হওয়া ব্যক্তির পরিবার গেছে। আমরা দেখি নাই যা গুম হওয়া বলতে ইলিয়াস আলী সাহেবের যে পরিবার, তাকে গণভবনে ডাকা হয় নাই। আমরা আমরা তো এও দেখছি, এই যে আবু সাইদের পরিবার গেছে, আহ, আহ, ফাহাদের আবরার ফাহাদের পরিবার গেছে কিনা আমার ঠিক মনে নাই। বাট এই ধরনের চিত্র আমরা আগেও দেখছি। এই ধরনের আশ্বাস দেখতে দেখতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি যে অনেক আশ্বাস দেয়। এখন আমার কথা হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনারা, আমাদের কিন্তু অলরেডি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমাদের আইনে আছে। এক্সিকিউশন নাই কি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি আজকে একটু জাস্ট দেখতেছিলাম, মানে যদিও সলিড ডেটা ওইভাবে পাইনি, চ্যাট জিপিটি এবং অন্য জায়গায় দেখতেছিলাম, অ্যারাউন্ড 5,000 ধর্ষণের মামলা দাখিল হয় অ্যারাউন্ড অফিস, মানে এটা হচ্ছে যেগুলো ডিক্লেয়ার্ড হয় 20 কোটির দেশে। হ্যাঁ, এছাড়া তো আনডিক্লেয়ার্ড তো বহু আছে। হ্যাঁ, এফআইআর দাখিল হয়। 86% হচ্ছে বাচ্চারা, এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে কন্যা।
বলৎকারের গুলো তো আসলে ওইভাবে হয়ই না। ছেলেরা বা ছেলে বাচ্চারা যেগুলা বা ছেলেরা যেগুলার সম্মুখীন হয়, তো এই যে মেয়ে বাচ্চারা, এই যে আমাদের কন্যা শিশুরা, তারা যেটা ফেস করতেছে এবং এটা বছরের পর বছর ধরে হয়ে আসতেছে, আজকে একটা শেষ হতে কালকে মানে ডেইলি আপনার 15টা রেপ হইতেছে, আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশে। না সব তো কোনো অনেকটা আলোচনা, যেমন আজকেও অলরেডি চিটাঙে একটা চিটংয়ে 4 এবং বছরের। হ্যাঁ 4 বছরের না 3 বছরের অলরেডি মানুষ ওটা তো হয়তো হাইলাইট হয় নাই, মানে এগুলো একটু গতকাল আরেকটা ছেলে বনশ্রীতে বলৎকার হয়ে আত্মহত্যা করছে, মাদ্রাসার 10 না 11 বছরের। সো আমার কথা হচ্ছে তোমার আইন আছে, তোমার আইনের এক্সিকিউশন নাই কেন? এই যে আজকে আইনমন্ত্রী, আমি আমার লাইভে বলছি, আইনমন্ত্রী যে বলছে যে আসিয়ার ব্যাপারটা আমরা খুব সুন্দরভাবে ডিল করছি, 1 মাসের মধ্যে বিচার করছি, তো বিচার করলে ঝুলে নাই কেন? ধর্ষক ফাঁসিতে ঝুলে নাই কেন? এখন আপনি বলতে পারেন তার এটা তো বিচারিক, আমাদের ও বলছে যে আমাদের 44 লক্ষ মামলা পেন্ডিং আছে। 44 লক্ষ থাকুক না, 4 কোটি থাকুক, আপনি আলাদা করে দেন। আপনি ধর্ষণের আমার কথা মামলাকে হচ্ছে ডিল যে করেন। স্পেশাল ট্রাইব্যুনাল থেকে শুরু করে কত হ্যাঁ, কিছুই তো বিচারিক জায়গায় খুব দ্রুত হইলো, মানে যেটা যখন স- প্রায়োরিটি আমার বেস। কথা হচ্ছে সরকার যদি চায়, কোনটা কেন হাসিনার বিচার হয়ে তাকে ফাঁসিতে ঝুলাই দেয় না, ফাঁসির রায় দিয়ে দেয় নাই? সরকার চাইলে হবে না কেন? আপনার লোক নাই, লোক নিয়োগ দেন। বাংলাদেশে কি লোকের অভাব আছে? লোক নিয়োগ দেন, দিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করেন, বলেন যে ধর্ষণ হলে প্রমাণ সাপেক্ষে 60 থেকে 90 দিনের মধ্যে আমরা এক্সিকিউশনে চলে যাব, যেটাই আমরা মামলার ইয়েকে মামলার এটা শেষ দেখে আমরা এক্সিকিউশনে চলে যাব। এখন আপনি একটা ধর্ষণ মামলায় ইয়ে নিবেন, এরপরে বছরের বছর রাখবেন, একসময় সে জামিন পেয়ে বের হয়ে যাবে, তাহলে তো আর হইলো না। আমার তো মেইন প্রবলেম আমার বিচার ব্যবস্থায়। আমার বিচার ব্যবস্থা ঠিক না হলে এই কাহিনী চলতেই থাকবে, যে যতই যাই যাই বলো কিচ্ছু হবে না। এখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে আমরা তো যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু 164 দিয়ে দিছে, আমরা এটা চার্জশিট দিয়ে দিব, তারপর এটা আদালতের বিষয়। এসব এসব মানে গাজাখড়ি গল্প বাংলাদেশে করে লাভ আছে? আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যদি চায়, বাংলাদেশে আদালতে কোন বিচারকটার মানে মানে কান্দে কয়টা মাথা যে ওই মামলাটা তারা নিষ্পত্তি করবে না? শুনেন, উদাহরণ তো আছে, উদাহরণ দেখছিলাম তো আমরা, যে যেটা তাই দ্রুত না? চায় সেটা দ্রুত হয়। হ্যাঁ, মানে আপনারা বলতে চাচ্ছেন যে আল্লাহ আমরা চাই বিচার বিভাগ স্বাধীন থাকতো, বিচার বিভাগ স্বাধীন, বিচার সুপ্রিম কোর্টের সচিবালয়টা বাদ করলেন কেন? বিচার বিভাগ স্বাধীন করার অধ্যাদেশটাকে আইনে পরিণত করলেন না কেন? ঠিকই তো বিচার বিভাগকে রাখছেন নির্বাহী বিভাগের কাছে, নির্বাহী বিভাগের কাছে রাখছেন ঠিকই, কিন্তু আবার বলতে যাচ্ছেন না আমরা চাই বিচার বিভাগ স্বাধীন হোক। আরে ভাই, আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই। এখন আপনারা যদি ধর্ষণের মামলাগুলাকে দ্রুত ট্রাইব্যুনালের আন্ডারে এনে এটাকে বিচার সম্পন্ন না করেন, আমরা আইন হাতে তুলে নেব। বাংলা কথা ভাই, এটা শুনেন, ওই মানে বাংলাদেশের ওনারা, আমরা আইন হাতে তুলে নেব। আমি একটা মেয়ের বাবা, না প্রধানমন্ত্রী একটা মেয়ের অলরেডি বাবা, অলরেডি আইনমন্ত্রী একটা মেয়ের বাবা, স্বরাষ্ট্রমন্ত্রী একটা মেয়ের বাবা, তারপরে যদি মেয়ের বাবাদের ভিতরে যদি জাগ্রত না হয়,